আসসালামু আলাইকুম। স্পেশাল জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আন্তর্জাতিক বিষয়গুলির উপর আজকের কিছু বেসিক অংশ যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, তারপর ট্রাফালগার যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, আফিমের যুদ্ধসমূহ, নানকিং চুক্তি, টিএনটি সিনস চুক্তি ও ক্রিমিয়া যুদ্ধ। আমরা শিল্প বিপ্লবের কথা বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা হরহামেশাই টিভি পত্রিকায় দেখতে পাই বা শুনতে পাই, কিন্তু আসলে বিপ্লবগুলো কোন জিনিসগুলোর উপর নিয়ে সংঘটিত হয়েছিল বা কিভাবে বিপ্লবগুলো এখনো পর্যন্ত সংঘটিত হচ্ছে, আমরা আজকে বিষয়গুলো ক্লিয়ারভাবে জানব। শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজবিদ ও দার্শনিক অগাস্তে ব্যাংকি। সেটা হচ্ছে 1837 সালে। শিল্প বিপ্লবের আসলে চারটি মূল চালিকা শক্তি আছে। সেটা হচ্ছে, সেই চারটি হচ্ছে বস্ত্র, লোহা, বাষ্পীয় শক্তি ও সস্তা শ্রমশক্তি। আর এই শিল্প বিপ্লবগুলো হয়েছিল চারটি পর্যায়ে। প্রথম ছিল শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব ও চতুর্থ শিল্প বিপ্লব। এখন ধরা হয় আসলে আমরা এখন আসলে যেই জেনারেশনে বাস করছি বা যেই যুগে বাস করছি বা যেই সময় বাস করছি, সেটা আসলে চতুর্থ শিল্প বিপ্লব। তা আসলে আমরা দেখি, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, সংঘটিত হয়েছিল, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল 1750 সালে থেকে 1850 সাল পর্যন্ত। উদ্ভব হয় পুঁজিবাদের। দেখেন, প্রথম শিল্প বিপ্লবে আবিষ্কৃত হয়েছিল বাষ্পীয় ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল কয়লা খনি ও ইস্পাতের। তো এর ফলে প্রথম শিল্প বিপ্লবের ফলে আসলে ধনী শিল্পপতি ও বুর্জিয়া শ্রেণীর এবং নিশ্চিহ্ন করা হয় সামন্ত প্রভুদের। এটাও একটা আসলে বিপ্লবের ক্ষেত্রে ভালো জিনিস, যেটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আসলে যখন উৎপন্ন হয়েছিল। আসলে আমাদের এখন আমরা যা দেখি বা উন্নয়নের আসলে মানে শিল্প বিপ্লবের বিষয়ে যাগুলো দেখি, সেটা সব কিছুই কিন্তু যন্ত্র। যন্ত্রের মধ্যে আসলে বাষ্পীয় ইঞ্জিন যখন আসলে 1784 সালে আবিষ্কার হয়, তখন সেটা একটা আসলে বিরাট ধরনের বিপ্লব ছিল। তা এখন আমরা দেখব দ্বিতীয় শিল্প বিপ্লব। দ্বিতীয় শিল্প বিপ্লবের সময়কাল ছিল 1870 থেকে 1914 সাল পর্যন্ত। আবিষ্কার হয় হচ্ছে বিদ্যুতের ব্যবহার। কিভাবে আসলে বিদ্যুতের ব্যবহার করা হয়, এই 1870 থেকে 1914 সাল, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই চলেছিল আসলে দ্বিতীয় শিল্প বিপ্লব। আবিষ্কার হয় বিদ্যুতের ব্যবহার, উন্নত হয় টেলিগ্রাফ, ট্রেন, রোড, পানি সাপ্লাই, বায়ু নিষ্কাশন ব্যবস্থা, ইলেকট্রিফিকেশন ও প্রোডাকশন লাইন। তারপরে আসলে শিল্প বিপ্লবটা হতে আসলে অনেকটা সময় লেগেছিল। 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, জাতিসংঘ তৈরি হয়েছে। তারও আসলে অনেক পরে আসলে তৃতীয় শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল বা তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল। সেটা হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লবটার সময়কাল বলা যেতে পারে 1960 থেকে 1990 সাল পর্যন্ত। তো এর মধ্যে আসলে মানে এই শিল্প বিপ্লবের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ট্রানজিস্টর। আসলে ট্রানজিস্টরটা আসলে 1948 সালে হয়েছিল যদিও, কিন্তু ব্যাপক ব্যবহার দেখা গেছে আসলে 1960 সাল বা 1971 সালের দিক থেকে। তো তার পরবর্তীতে আসলে ইন্টারনেটের আসলে ব্যাপক প্রসার শুরু হয় এবং ইন্টারনেটের ব্যাপক প্রসার শুরু হওয়ার ফলে যোগাযোগ প্রযুক্তির প্রসার ঘটে এবং কম্পিউটারের বিপ্লব ঘটে। এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটার নাম দেওয়া হয় থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওপরে একজন বই লেখেন জার্মানির একজন লেখক, জেরেমি রিফকিন নামে একজন বই লেখেন, দ্য থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা দেখলাম দুই ধরনের রেভলিউশন, একটা হচ্ছে শিল্প বিপ্লব দেখলাম, দ্বিতীয় শিল্প বিপ্লব দেখলাম, তৃতীয় শিল্প বিপ্লব। এখন আমরা দেখব যেটা আসলে এই
যেটা আসলে এই যে আমরা পত্রিকায় প্রতিনিয়ত দেখছি চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আসলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা রেভলিউশন, যা আসলে আমাদের জীবনকে অনেক কিছু সহজ করে দিয়েছে। এই চতুর্থ শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী স্কপ 2015 সালে ফরেন অ্যাফেয়ার্স আর্টিকেলে এবং দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থটি লেখেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী স্কপ 15 সালে বইটি লেখেন। বিষয়বস্তু হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের ফলে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন। চতুর্থ বিপ্লবের আরেকটি নাম হচ্ছে ডিজিটাল বিপ্লব। উদাহরণ হচ্ছে চতুর্থ বিপ্লবের বেশ কিছু উদাহরণ আছে, সেটা হচ্ছে স্মার্টফোন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, ডিসেন্ট্রালাইজ কনসেনসাস, ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, 5G। আসলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লব যেহেতু শুরু হয়ে গেছে, তো আসলে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হওয়ার ফলে আসলে স্মার্টফোনের রেভলিউশন ঘটেছে। রোবোটিক্স দ্বারা আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করাতে পারছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা আসলে বোঝাচ্ছি যে আসলে মানুষের ব্রেনের সাথে মেশিনের একটা কানেকশন তৈরি করা। ন্যানো টেকনোলজি চলে এসছে। ন্যানো টেকনোলজির মাধ্যমে আমাদের সার্কিটকে বা ট্রানজিস্টরকে বা আইসিকে ডেভেলপ করা সম্ভব হয়েছে। কোয়ান্টাম চলে এসছে, যার ফলে গণনা করা আরও সহজ হয়েছে। বায়োটেকনোলজির ডেভেলপমেন্ট ঘটেছে। ইন্টারনেট অফ থিংস চলে এসছে। ইন্টারনেট অফ থিংস বলতে আসলে আমরা বুঝি যেমন আপনি আপনার বাসায় ফ্যানটা বন্ধ না করে চলে গিয়েছেন, বাট আপনার এখন মনে হলো যে আসলে ফ্যানটা হয়তো বন্ধ করেছেন, চেক করবেন। সেটার জন্য আসলে আপনার স্মার্টফোন থেকে কোনো অ্যাপসের মাধ্যম থেকে আপনি ওটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাকে আসলে ইন্টারনেট অফ থিংস বলে, যেটা চতুর্থ রেভলিউশনের মাধ্যমে হচ্ছে আর কি, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ঘটছে আর কি। চতুর্থ শিল্প বিপ্লব আক্ষরিক অর্থে পরিণত হবে একটা বিশ্ব গ্রামে। বাংলাদেশ এই বিপ্লবে সামিল হওয়ার জন্য ঘোষণা করে ডিজিটাল বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর। যে প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, ডিজিটাল বাংলাদেশ দিবস কবে? ডিজিটাল বাংলাদেশ দিবস হচ্ছে 12ই ডিসেম্বর। তাহলে এই সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। শিল্প বিপ্লবের সূচনা হয় কোন মহাদেশে? শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল অবশ্যই ইউরোপে, যেহেতু ইংল্যান্ড ইউরোপের মধ্যে। কোন শতকে শিল্প বিপ্লব শুরু হয়? 18 শতকে। শিল্প বিপ্লব কোন ঘটনার ফসল? পুঁজিবাদের উদ্ভব। শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি কি ছিল? বস্ত্র শিল্প। তারপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইউএস ইন্ডিপেন্ডেন্ট রেভলিউশন। এর সময়কাল ছিল 1775 থেকে 1783 সাল পর্যন্ত। প্রেক্ষাপট ছিল ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্যে গড়ে তুলেছিল। 1783 সালে ব্রিটিশ পার্লামেন্টে চা আইন পাশ হলে এর প্রতিবাদ স্বরূপ বোস্টন চা পার্টি অনুষ্ঠিত হয়। এই বোস্টন চা পার্টি মানে জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মধ্য দিয়ে ইউরোপীয় বণিকদের মার্কিনীয় প্রতিবাদ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘোষণার তারিখ হচ্ছে 4 জুলাই 1776 সালে ব্রিটিশ শাসনাধীন যুক্তরাষ্ট্রের 13টি রাজ্যের প্রতিনিধিরা স্বাধীনতা ঘোষণা করেন। 4 জুলাই 1776 সালে ব্রিটিশ শাসনাধীন যুক্তরাষ্ট্রের 13টি রাজ্যের প্রতিনিধিরা স্বাধীনতা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে আসলে কেউ এককভাবে স্বাধীনতা ঘোষণা করেননি।
স্বাধীনতা ঘোষণা করেছেন 13টি রাজ্যের প্রতিনিধিরা। আমেরিকার স্বাধীনতা সনদের রচয়িতা বা ঘোষক কে? থমাস জেফারসন। আমেরিকার স্বাধীনতা সনদের রচয়িতা বা ঘোষক হচ্ছে থমাস জেফারসন। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক কে? জর্জ ওয়াশিংটন। ফলাফল হচ্ছে 1783 সালে প্যারিসে স্বাক্ষরিত পিস অফ প্যারিস প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে ব্রিটেন মার্কিন স্বাধীনতা মেনে নেয়। আমেরিকার গৃহযুদ্ধ, আমেরিকান সিভিল ওয়ার, এটা সময়কাল ছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত। পক্ষদ্বয় ছিল আমেরিকান সাউদার্ন স্টেট ও নর্দার্ন ফেডারেল স্টেট। এই দুটো পক্ষের মধ্যে আসলে আমেরিকার গৃহযুদ্ধটা শুরু হয়েছিল। ফলাফল হলো নর্দার্ন ফেডারেল স্টেট জয়ী হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার উচ্ছেদ হয়। গৃহযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। এই প্রশ্নটি হতে পারে খুব ভালোভাবে যে গৃহযুদ্ধের সময় আমেরিকান প্রেসিডেন্ট কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন। এটি অবশ্যই ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে আমরা কিছু বিষয়টি জানব। সেটা হচ্ছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট ও সৎ প্রতিবেশী নীতির প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। গৃহযুদ্ধ অবসানের 3 দিন পর ওয়েলিক্স বুথ নামক এক আততায়ীদের গুলিতে নিহত হন, যেটা আসলে আমেরিকার জন্য খুবই দুঃখজনক। 1863 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান। ইমানসিপেশন প্রোক্লেমেশন মানে মুক্তির ঘোষণা এর মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। ইমানসিপেশন প্রোক্লেমেশন মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি দাসদের মুক্ত করে দেন। আব্রাহাম লিঙ্কনের সবচেয়ে বিখ্যাত উক্তি সেটা হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি। বিশেষ দ্রষ্টব্য রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে গেটিসবার্গ অ্যাড্রেস বা গেটিসবার্গ ভাষণের সাথে করা হয়। আব্রাহাম লিঙ্কন আসলে যে ভাষণটি দিয়েছিলেন এই ভাষণটি ছিল আসলে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার গেটিসবার্গে, এই জন্য বলা হয় এটা গেটিসবার্গ অ্যাড্রেস। এই ভাষণের স্থায়িত্ব ছিল আসলে 2 মিনিট, আর এটা ছিল যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। এছাড়া 1963 সালে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল পার্কে দেওয়া মার্টিন লুথার কিং জুনিয়রের দেওয়া আই হ্যাভ এ ড্রিম ভাষণটিও গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়। এখন আমরা কিছু অনুশীলনী প্রশ্ন দেখব। সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়কাল কত ছিল? আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়কাল ছিল 1975 থেকে 1783 সাল। আমেরিকার স্বাধীনতার ঘোষক কে? আমেরিকার স্বাধীনতার ঘোষক হচ্ছে থমাস জেফারসন। আমেরিকার স্বাধীনতা চুক্তির অপর নাম কি? প্রথম ভার্সাই চুক্তি। 1783 সালে ভার্সাইয়ে স্বাক্ষরিত হয় 2টি চুক্তি। লিঙ্কন মেমোরিয়াল অবস্থিত ওয়াশিংটনে। এরপরে আমরা দেখব ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন। এর প্রেক্ষাপটটা ছিল 1776 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ফরাসি রাজা ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। ফলে ফরাসি কোষাগার শূন্য হয়ে পড়ে। তাই রাজা ধনীদের কাছ থেকে ঋণ নেয় এবং উচ্চ কর আরোপ করে। ধনীরা এর বিনিময়ে রাজ্যের অংশ দাবি করে। রাজা দিতে অস্বীকৃতি জানালে ধনীরা গরিবদের নিয়ে 1789 সালে 14 জুলাই প্যারিসে অবস্থিত বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং বিপ্লবের সূত্রপাত ঘটে। সেটা হচ্ছে কবে? ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 সালের 14 জুলাই প্যারিসে বাস্তিল দুর্গের পতন ঘটার মাধ্যমে আসলে ফরাসি বিপ্লবের সূত্র। ধনীদের বিপ্লব হয়। এই বিপ্লবের অপর নাম হচ্ছে
বুর্জোয়া বিপ্লব বা এলিট রেভলিউশন বলে। ধনীদের বিপ্লব হয়, এই বিপ্লবের অপর নাম বুর্জোয়া বিপ্লব বা এলিট রেভলিউশন বলে। 1799 সালে নেপোলিয়ন 30 বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলে এই বিপ্লবের সমাপ্তি ঘটে। আমাদেরকে মনে রাখতে হবে যে 1799 সালে নেপোলিয়ন 30 বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা দখল করলে এই বিপ্লবের সমাপ্তি ঘটে। নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের সাবেক জেনারেল নেপোলিয়ন বোনাপার্ট সম্বন্ধে এখন আমরা জানব যে ফ্রান্সের সাবেক জেনারেল ও সম্রাট নেপোলিয়ন 1769 সালে ফ্রান্সের মালিকানায় ভূমধ্যসাগরের কর্সিয়া দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থতাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন। তিনি সুইস ফেডারেশনের মধ্যস্থতাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষক ছিলেন। 1799 সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলেও 1804 সালে নিজেকে সম্রাট বলে দাবি করেন। 1799 সালে ফরাসি বিপ্লবের অবসান ঘটানোর মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করলেও 1804 সালে নিজেকে সম্রাট বলে দাবি করেন। তিনি 1815 সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের সম্রাট ছিলেন। এছাড়া তিনি 1805 থেকে 1814 পর্যন্ত ইতালীয় সম্রাট ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে, তিনি একসাথে দুই জায়গার দায়িত্ব পালন করেছে। একটা হচ্ছে তিনি ফ্রান্সের দায়িত্ব পালন করেছেন এবং 1805 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ইতালির সম্রাট ছিলেন। 1815 সালের 8 জুলাই পর্যন্ত ইতিহাসের বিখ্যাত 100 ডেজ নামক অভিযান পরিচালনা করেন। 1815 সালের 20 মার্চ থেকে 8 জুলাই পর্যন্ত ইতিহাসের বিখ্যাত 100 ডেজ নামক অভিযান পরিচালনা করেন। বোনাপার্ট পরিবারের নেপোলিয়ন ইতালিতে লিটল কর্পোরাল খেতাবে ভূষিত হন। 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ইংল্যান্ডের নেলসনের কাছে পরাজিত হলে ব্রিটিশ মালিকানার আটলান্টিকের দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত হন এবং সেখানেই 1821 সালে তিনি মারা যান। নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি আছে, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড। এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তি আর কি। এটা আমরা ছোটবেলায় থেকে পড়েছি। জ্যাকোলিন বিপ্লব, জ্যাকোলিন ক্লাব 1779 সালে ভার্সায়ে প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাজনৈতিক সভ্য গোষ্ঠী। এটি রাজতন্ত্রের বিরুদ্ধে গঠিত হয়েছিল। 1794 সালে এর বিলুপ্তি ঘটে। বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। বিপ্লবের শিশু বলা হয় কাকে? বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। স্লোগান, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। এই স্লোগানের রচয়িতা হচ্ছে ফরাসি দার্শনিক জ্যাক রুশো হচ্ছে ফরাসি স্লোগানের রচয়িতা। ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন হয় রাজা লুইয়ের। ষোড়শ লুই গিলেটিনে শিরচ্ছেদ করা হয় 21 জানুয়ারি 1793 সালে। ফ্রান্সের সামন্তবাদের অবসান হয় এই বিপ্লবের ফলে। পুঁজিবাদের যাত্রা শুরু হয় এবং ফ্রান্স প্রজাতন্ত্র হয়। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে সামন্তবাদের অবসান হয়, পুঁজিবাদের যাত্রা শুরু হয় এবং ফ্রান্স প্রজাতন্ত্র হয়। এবং এই বিপ্লবটা শেষ হয়েছিল 1799 সালে নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। বিপ্লবের স্মৃতি বহন করে আইফেল টাওয়ার। ফরাসি বিপ্লবের শতবর্ষে নির্মিত হয়। আইফেল টাওয়ারটা নির্মিত হয় বিপ্লবের 100 বছর পর 1889 সালে। বিপ্লব সংশ্লিষ্ট গ্রন্থসমূহ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছেন জ্যাক রুশো, যিনি হচ্ছেন ফরাসি স্লোগান। আর এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স এটি লেখেন। এই উপন্যাসে দুটি শহরের নাম উল্লেখ আছে,
সেটা হচ্ছে লন্ডন ও প্যারিসের। মন্টেস্কু দ্য স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ লস মন্টেস্কু লিখেছেন দ্য স্পিরিট অফ লস। এগুলো সবই ফরাসি বিপ্লব সম্বন্ধে লিখিত গ্রন্থ। এখন আমরা দেখব আইফেল টাওয়ার ও স্ট্যাচু অফ লিবার্টি সম্বন্ধে জানব। আইফেল টাওয়ার হচ্ছে ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীক, আর স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক। আইফেল টাওয়ারের অবস্থান হচ্ছে প্যারিস, ফ্রান্স, আর স্ট্যাচু অফ লিবার্টির অবস্থান হচ্ছে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে। আইফেল টাওয়ারের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র, আর স্ট্যাচু অফ লিবার্টি প্রদান করে ফ্রান্স। স্থাপিত হয় 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে। আর ফ্রান্স হচ্ছে যুক্তরাষ্ট্রকে দান করে 1886 সালে মার্কিন স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে। নকশাকারী ছিলেন গাস্টেভ আইফেল। এর উচ্চতা হচ্ছে 1024 ফুট। আর এটার নকশাকারীও স্ট্যাচু অফ লিবার্টির নকশাকারীও ছিলেন গাস্টেভ আইফেল। এর উচ্চতা হচ্ছে 151 ফুট, তার মানে 46 মিটার। নকশা করেন আসলে রোমান স্বাধীনতার দেবীর ডান হাতে স্বাধীনতার লাইট এবং বাম হাতে রোমান সংখ্যায় 4 জুলাই 1776 লেখা, যাকে বলা হয় টেবুলা আনসার্ডা। আমরা কিছু পার্ক সম্বন্ধে জানবো। এখন হচ্ছে স্ট্যাচু অফ পিস, এটার অবস্থান হচ্ছে সিওল, দক্ষিণ কোরিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধে জাপান কিন্তু কোরিয়ার নারী নির্যাতনের স্মৃতি বহন করে। স্ট্যাচু অফ গার্ল, এটাকে বলা হয় স্ট্যাচু অফ গার্ল নামেও পরিচিত। স্ট্যাচু অফ পিসটা হচ্ছে স্ট্যাচু অফ গার্ল নামেও পরিচিত। পিস পার্ক হচ্ছে জাপানের নাগাসাকিতে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। পিস অফ মেমোরিয়াল পার্ক হচ্ছে হিরোশিমা, জাপান, প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। তারপরে পিস মেমোরিয়াল পার্ক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। একটা হচ্ছে নাগাসাকিতে আর একটা হচ্ছে হিরোশিমাতে। তাহলে প্রথমেই আমরা যদি পিস দেখি তাহলে সেটা বুঝে নেব। স্ট্যাচু অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে হংকংয়ে অবস্থিত। 1989 সালে বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ারে গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি বহন করে। গডেস অফ ডেমোক্রেসি, এটাকে স্ট্যাচু অফ ডেমোক্রেসিকে গডেস অফ ডেমোক্রেসি নামেও পরিচিত। স্ট্যাচু অফ ইউনিটি, এটা হচ্ছে গুজরাট, ভারতে অবস্থিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে নির্মিত। পৃথিবীর উচ্চতম স্তম্ভ হচ্ছে 182 মিটার। স্ট্যাচু অফ ফ্রিডম, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন স্বাধীনতার ঘোষণার স্মৃতি বহন করে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ক্রিস ডা রিডাম্মার, রিও ডিও জেনেরিতে, ব্রাজিলে খ্রিস্টের যিশু খ্রিস্টের উচ্চতম মূর্তি, উচ্চতা 30 মিটার। আমরা কিছু এখন অনুশীলন দেখব। সেটা হচ্ছে মার্কিন স্বাধীনতার সমর্থক হিসেবে কোন দেশ যুক্তরাষ্ট্রকে 1886 সালে স্ট্যাচু অফ লিবার্টি প্রদান করে? অবশ্যই ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি প্রদান করে ফ্রান্স। স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব স্লোগানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফরাসি বিপ্লবের মেয়াদ ছিল 10 বছর। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ঘটে? পুঁজিবাদ রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ঘটে। ফ্রান্সের জাতীয় দিবস কবে? 14 জুলাই। সিটি অফ কালচার কোন শহরকে বলা হয়? সিটি অফ কালচার প্যারিসকে বলা হয়। কোয়াসি ওয়ার বলা হয় কোনটাকে? আপাতে যুদ্ধ। নেপোলিয়ন কত সালে নিজেকে সম্রাট বলে ঘোষণা দেন? 1805 সালে।
1789 থেকে 90 পর্যন্ত সংঘটিত ব্রাবান্টিনি রেভলিউশন কোন দেশে হয়? বেলজিয়ামে। এখন আমরা দেখব ট্রাফালগার যুদ্ধ ও ওয়াটারলু যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ হয়েছিল 1805 সালে। 1805 সালে ট্রাফালগার অন্তরীপ হচ্ছে স্পেনে পক্ষদ্বয়। ট্রাফালগার যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড বনাম ফ্রান্স। ফ্রান্সে নেপোলিয়ন, ইংল্যান্ড বনাম ফ্রান্স ও স্পেন। ফলাফল ইংল্যান্ডের নৌবাহিনীর অ্যাডমিরাল লর্ড নেলসন জয়ী হয়। লর্ড নেলসনের বিখ্যাত উক্তি হচ্ছে, ইংল্যান্ড এক্সপেক্টস দ্যাট এভরি ম্যান উইল ডু হিজ ডিউটি। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে নেলসনের সম্মানে একটি স্তম্ভ রয়েছে। আর ওয়াটারলু যুদ্ধ এটা সংঘটিত হয় 18 জুন 1815 সালে। ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। পক্ষতে হচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও প্রুশিয়া সহ 7টি রাজ্যের জোট। ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও প্রুশিয়া সহ 7টি রাজ্যের জোট। ফরাসি বাহিনীর নেতৃত্বে নেপোলিয়ন বোনাপার্ট, ব্রিটিশদের নেতৃত্বে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি। ফলাফল যুক্তরাজ্যে জোটের জয় ও নেপোলিয়নকে 1815 সালে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। তার মানে একটা প্রশ্ন হতে পারে, নেপোলিয়ন বোনাপার্টকে দ্বীপে কি জন্য দেওয়া হয়? সেটা হচ্ছে, যখন ওয়াটারলু যুদ্ধ হয়, ওয়াটারলু যুদ্ধে যুক্তরাজ্য জোটের জয় হয় এবং নেপোলিয়ন জোটের হার হয়, তখনই আসলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়, সেটা হচ্ছে 1821 সালে। সেন্ট এলবা দ্বীপটি কোন সাগরে অবস্থিত? ভূমধ্য সাগরে। সেন্ট হেলেনা দ্বীপটি কোন সাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। ট্রাফালগার উপদ্বীপ কোন দেশে অবস্থিত? স্পেনে। সেন্ট এলবা ও সেন্ট হেলেনা দ্বীপের মালিকানা দেশ ইংল্যান্ড। আফিমের যুদ্ধ সমূহ। প্রথম আফিম যুদ্ধ সময়কাল হচ্ছে 1839 সাল থেকে 1842 সাল পর্যন্ত। পক্ষধর হচ্ছে চীন বনাম ব্রিটিশ সাম্রাজ্য। আফিম বাণিজ্য। আফিম বাণিজ্য ইংরেজদের সাম্রাজ্যবাদী মনোভাব 1842 সালের নানকিং চুক্তির মাধ্যমে। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় 1842 সালে। পক্ষধর হচ্ছে চীন, ব্রিটেন। বিষয়বস্তু হচ্ছে, হংকং দ্বীপ ব্রিটেনের অধিকারভুক্ত হয়। চীনের 5টি বন্দর ক্যান্টন, অ্যামোই, ফুচাও, নিংপোর্ট ও সাংহাই বিদেশি বণিকদের ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়। চীন একটি আধা সামন্ততান্ত্রিক আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়। তারপর দ্বিতীয় আফিম যুদ্ধ বা অ্যারো যুদ্ধ, এটা সময়কাল ছিল 1856 সালে থেকে 1860 সাল পর্যন্ত। কারণ চীন কর্তৃক ব্রিটিশ পতাকাবাহী অ্যারো নামক একটি জাহাজ আটক, জাহাজটি আফিম ব্যবসায় ব্যবহৃত হতো। চীন বনাম ব্রিটেন প্লাস ফ্রান্স। ফলাফল চীনের পরাজয় ঘটে। সমাপ্তি ঘটে 1858 ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার সাথে চীনের তিয়েনতিসিন নামক 4টি চুক্তির মাধ্যমে। এই তিয়েনতিসিন চুক্তি শর্ত সমূহ কি আসলে আমরা দেখব। সেটা হচ্ছে 1842 সালে স্বাক্ষরিত নানকিং চুক্তির আওতায় চীনের 5টি বন্দর উন্মুক্ত হওয়ার পর তিয়েনতিসিন চুক্তিতে আরও 11টি বন্দর উন্মুক্ত করা হয়। পাশ্চাত্য দেশগুলো পিকিংয়ে বর্তমান বেইজিং স্থায়ী দূতাবাস স্থাপন করতে পারবে। আমাদের সর্বশেষ আজকের টপিক হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। এর সময়কাল ছিল 1853 থেকে 1856 সাল পর্যন্ত। পক্ষদ্বয় হচ্ছে রাশিয়া বনাম তুরস্ক, ব্রিটেন প্লাস ফ্রান্স। রাশিয়া বনাম তুরস্ক, ব্রিটেন ও ফ্রান্স। রাশিয়া ফলাফল হচ্ছে রাশিয়া পরাজিত হয় এবং তুরস্ক ও মিত্র শক্তিদের জয় হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রেক্ষাপটে নার্সিং ব্যবস্থার সূত্রপাত ঘটে। এই যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি পান।
আচ্ছা, দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ সেটা সংঘটিত হয় অনেক পরে, সেটা 2014 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘটিত হয়। রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেয়। এক নজরে ক্রিমিয়া উপদ্বীপ। ক্রিমিয়া উপদ্বীপটির অবস্থান হচ্ছে কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে। রাজধানী হচ্ছে সেভাস্তোপোল। সামগ্রিক ঘাঁটি হচ্ছে ইয়াল্টা। আর 1991 থেকে 2014 সাল পর্যন্ত এই ক্রিমিয়াটা ছিল হচ্ছে ইউক্রেনের দখলে। পরে 2014 সালে এটা রাশিয়া দখল করে নেয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম বেসিক জিনিস শেখার কোনো বিকল্প নাই পরীক্ষায় ভালো করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।